আসসালামু আলাইকুম। ইফতারের সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। জামাতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, শ্রমিকরা মালিক দ্বারা শোষিত হন, পান না তাদের ন্যায্য মজুরি। যতদিন শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হবে ততদিন সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। মে দিবসের সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা ওখানে গালগল্প করতে যাইনি। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুটি মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো ভিতরের জন্য আপনাদের জন্য লড়াই করে যেতে পারি। আর বাইরে লড়াই চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সোনালী ধান যখন ঘরে তোলার সময় হয়ে এসেছে, তখনই ভারী বর্ষণ আর উজানের ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের লাখো কৃষকের জমি। তড়িঘড়ি করে পানির নিচ থেকে সামান্য পরিমাণ ধান কাটা সম্ভব হলেও রোদের কারণে তাও শুকাতে পারছেন না কৃষকরা। ফলে তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জের কৃষকদের ঘরে ঘরে এখন দুঃস্বপ্ন। হবিগঞ্জ থেকে সেখানকার চিত্র তুলে ধরছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। প্রকৃতির বিরূপ আচরণের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। পানিতে তলিয়ে থাকা ধান কাটা এবং তা প্রক্রিয়া করতে গলদঘর্ম অবস্থা তাদের। কিন্তু রোদের দেখা না মেলায় সেই ধান নিয়ে এখন বিপাকে। একদিকে পানির নিচে ধান, অন্যদিকে কাটা ধান পচে যাচ্ছে, এজন্য উভয় সংকট। 17 কানি জমির মাঝে 13 কানি জমি পানির নিচে, একবার 17 মাঝে আর 4 কানি জমি আনছি, এগুলো পচে যাবো। রোদের মাঝে কোনো আনতে পারবো না। 1.5 লাখের মতো খরচ গেছে আনায় আর করায়। এখন ঋণে পড়ে যাবেন না? এখন ঋণে পড়ে যাবো। ঋণ করে তো ঋণ তো আছে, এখন মানুষের ঋণ না দিলে তো বাড়ি ঘর সারা লাগবো। বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের স্বামী সন্তান হারার নারী নিয়তি সরকার 12 বিঘা জমি লিজ নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। খরচ হয়েছে 1,05,000 টাকা। 4 বিঘা জমির ধান একেবারে তলিয়ে গেছে, বাকি জমিগুলো ঝুঁকিতে রয়েছে। নিয়তিবালা ছাড়াও মোহাম্মদ মুস্তাক মিয়া ও গোপাল দাস সহ প্রায় প্রতিটি কৃষকের গল্প একই। আকস্মিক পানিতে বোরো ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব এসব কৃষকের কপালে চিন্তার ভাঁজ। একাল জায়গা করছি 300 মন ধান আমার হইল নে, অঙ্কা 4 জায়গা গেছে গা জলের তলে, আর 4 জায়গা হাঁটাইছি অঙ্কা ই তো আমার ফচ্ছে যাইব গা যুদ্ধ এ রৌদ্র না দেয়। এবার তো পানির আগে আসছে, নাইলে তো আমরা ধান বন বাড়িতে নিয়ে চলে যাইতাম। এ তো পানি হইতো না, আমরা ক্ষেত সব তলে, পানির তলে। আবার যেসব এলাকার ধান পানির উপরে আছে তাও দ্রুত কাটা যাচ্ছে না শ্রমিক সংকটের কারণে। সাথে বাড়তি পয়সাও গুনতে হচ্ছে কৃষককে। জেলার 9টি উপজেলার মধ্যে বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার হাওর বেষ্টিত কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী দিনে ঘুরে দাঁড়াতে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, সেই দাবি কৃষকদের। আমার বাচ্চা আছে, কি করছি, আমার 10টা মুখ, আমি কিভাবে চলবো, কিভাবে জমিনগুলা সব তোলে, যেটা আনছি খোলা দিতেও যাইতেছে গা। কেমনে চলমুরে বাবা, এখন ভগবানে জানে কিভাবে চালাইবেন, আমার তো চলার সাধ্য নাই। যত দূরে চোখ যাচ্ছে বিস্তীর্ণ এই এলাকায় 4 দিন আগেও ছিল কাঁচা পাকা ধানে পরিপূর্ণ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে পুরো এলাকা। এই হাওরে এখন শুধু কৃষকের ধানই তলিয়ে নেই, তলিয়ে আছে তাদের স্বপ্ন। এখন কিভাবে আগামী দিনের স্বপ্ন তারা বুনবেন, সেই চিন্তাই প্রতিটি কৃষকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, লক্ষ্মীবাউর হাওর, বানিয়াচং, হবিগঞ্জ। হাওরের পরিস্থিতি নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। হাসান, হাওর এলাকার এই মুহূর্তে চিত্র আপনি কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটা আমাদেরকে জানাবেন।
সকাল থেকে কিন্তু এই হবিগঞ্জের বিভিন্ন উপজেলার এই হাওর এলাকার যে ক্ষতি হয়েছে, আপনার পানিতে তলিয়ে গেছে যে বড় ফসল, সেই তথ্যপত্র জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি যদি বলি, সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। এবং দেখেন কৃষকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে অবশিষ্ট ধানগুলি আছে কিভাবে বাঁচানো যাবে। রৌদ্র নেই, সেই জন্য কিন্তু ধান শুকাতে পারছে না। আমি যদি একটু দেখাই, দেখেন এই ধানগুলি একজন কৃষানি, তার কিন্তু একটি হাতও নেই, তার ছেলের সাথে তিনি কাজ করছেন এবং চেষ্টা করছেন এই ধানগুলি কিভাবে রক্ষা করা যায়। দেখেন এই ধোঁয়া উঠছে, আসলে কিন্তু এই ধানগুলি সিদ্ধ করা হয়নি, অর্থাৎ ভিতরে পচে যাচ্ছে গরমে। সেই জন্য তারা এগুলি নাড়াচাড়া দিয়ে আবার আরেক জায়গায় নিচ্ছেন, নিয়ে ছড়াবেন। কিন্তু ছড়ালে কি হবে, রৌদ্র না আসলে কিন্তু রক্ষা নেই, তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি প্রশাসনের লোকজনও কিন্তু এখানে এসেছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি এসে পরিদর্শন করে গেছেন। আমি ওনাকে পেয়েছিলাম, কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে তারা কৃষকদেরকে কিভাবে, যারা প্রান্তিক কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা যেন তারা ক্ষতি পুষে দিতে পারেন, সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা করবেন এবং সত্যিকার কৃষকরা যাতে পান সেই কাজটা তারা করবেন। এবং 3 মাস তাদেরকে খাদ্য সহযোগিতা দেওয়ার একটা পরিকল্পনা আছে, চেষ্টা করছেন। যেহেতু তারা ফসল সব ঘরে আনতে পারেননি, তাহলে তারা কিভাবে চলবেন সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করছেন। এবং দেখেন পিছনে কিন্তু সবাই কাজ করছেন সমানতালে, বিভিন্নভাবে চেষ্টা করছেন যেন তাদের শেষ সম্বলটুকু তারা বাঁচাতে পারেন। তারা জানেন যে একটাই ফসল, বোরো ধান এই অঞ্চলের মানুষের একটা ফসল, এবং এই ফসল দিয়ে কিন্তু পুরো বছরের তাদের সকল কিছু তারা নির্বাহ করেন এই ফসলের উপরে। নিজের খাওয়া দাওয়া, তারপরে বিক্রি করে বিভিন্ন আনুষঙ্গিক যা লাগে একটি সংসারের জন্য, সেটা কিন্তু তারা এখান থেকে নির্বাহ করেন। কিন্তু এখন কি হবে সেই চিন্তায় তারা মশগুল, এবং তারা বলছেন যে আগামী দিনে তাদের যে স্বপ্নগুলি এখন পানির নিচে তলিয়ে আছে, যেটা আমি বারবার বলছি, এখন এই স্বপ্নগুলি আবার কিভাবে বুনবেন, সেই বুনতে গেলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে, তারা সেটা বলছেন। এবং আমি এডিসি রেভিনিউকে পেয়েছিলাম, তিনি বলেছেন যে ধান কাটার জন্য কিন্তু কৃষক পাওয়া যাচ্ছে না, এবং সেই জন্য যারা আপনার ইয়েতে কাজ করেন, চা বাগানে কাজ করেন, সেখান থেকে শ্রমিক এনে এখানে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং শ্রমিকের মজুরি ছিল আগে 600 টাকা, আজকে কিন্তু এখন এখানে 1200 টাকা মজুরি দিচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু সব শ্রমিক কিন্তু এখানে পানিতে নেমে ধান কাটতে পারছেন না, এবং পানির নিচে যে তলিয়ে গেছে, অনেক ধান পানির নিচে পচে আছে, এবং কিছু ধান এখনও কিন্তু উপরে আছে, এবং সেগুলি কিন্তু সময় মতো কাটতে না পারলে, শোকাতে না পারলে আরও ক্ষতির হবে, এবং এই ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং চেষ্টা করা হচ্ছে কৃষককে সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কৃষকরা বলছেন আসলে বাস্তবতা ভিন্ন। এখন দেখা যাক, আগামী কয়েকদিন যদি বৃষ্টি না আসে, তা যদি আবহাওয়া অনুকূলে হয়, তখন হয়তো তারা কিছুটা রক্ষা পেতে পারেন। অন্যথায় তাদের কপালে কি আছেন সেটা প্রকৃতি আসলে দেখা যাক। তারা দোয়া করছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন যে এখন একমাত্র আল্লাহ তাদের ভরসা, এবং সবসময় আল্লাহই ভরসা তাদের। কিন্তু প্রকৃতির যদি সহায় না হন, সেক্ষেত্রে তাদের কিছু করার নেই, এমনটাই বলছেন এই বাস্তবতায়। হাওড়াঞ্চল থেকে জানছিলাম ফসলের ক্ষতির খবর। স্বাধীনতার 54 বছর পরও দেশের অগ্রগতির কথা না বলে চেতনার রাজনীতি করলে সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হয় না। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমন মন্তব্য করেছেন। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 1971 সালের জামাত আর বর্তমান জামাত এক নয় বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা, বক্তব্য থাকতে পারে। স্বাধীনতার 50-60 বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য। এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। দুপুর 1:30টায় মিয়ানমারের মংডু থেকে কাঠ নিয়ে আসা এই বোটটি যেন স্থবির হয়ে পড়া বন্দরে নতুন প্রাণের সঞ্চার করেছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় এতদিন যে নীরবতা ছিল, তা ভেঙে এখন সেখানে বইছে স্বস্তির নিঃশ্বাস। বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম চালানে আসা এই বোটে 520 পিস চম্পা ফুল এবং 443 পিস গর্জন কাঠ সহ মোট 963 পিস কাঠ রয়েছে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। গত মধ্যরাত থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। ইলিশ নিয়ে জেলেরা চাঁদপুরের আড়তে ফিরতে শুরু করেছেন।
নিষেধাজ্ঞাকালীন সরকারি খাদ্য সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল ছিল বলে অভিযোগ তাদের। ইলিশ সম্পদ উন্নয়নে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুর সহ 6 জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এতে জাটকা রক্ষার পাশাপাশি ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বিপাকে পড়ার আশঙ্কা তাদের। 51 বছর পর অবশেষে মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বিকেলে পৌর শহরে পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে বর্তমান নতুন পৌর ভবন চত্বরে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 8 কোটি 30 লাখ টাকা ব্যয় পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। 1975 সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।